ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স লাভার্স। আজ আমরা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারটা আলোচনা করছিলাম, আমরা সেই চ্যাপ্টারের পরবর্তী অংশ আলোচনা করব। আগের দিন আমরা ওখানে আলোচনা করতে গিয়ে দেখেছিলাম ওহমের সূত্র। ওহমের সূত্রে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআরে আর বা রোধ পরিবাহী কোন বিষয়ের উপর নির্ভর করবে। রোধের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়ের সূত্র, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করার জন্য কি সূত্র অবলম্বন করা হয়, সেই জায়গাগুলো সব আমরা ক্যালকুলেশন করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী টপিক। আজকে আমরা প্রথম এই চ্যাপ্টারের যে আলোচনা করব সেটা হচ্ছে জুলের সূত্র। মূলত এই সূত্রটা হচ্ছে কোন একটি তড়িৎ যে যন্ত্র আছে সেই তড়িৎ যন্ত্রের মধ্যে তোমরা প্রায় দেখে থাকবে যে যখন আমরা আয়রনে করে গরম করি কোনো একটা জিনিস, যখন আয়রন করি তখন আয়রনটা কি করা হয়, প্রথমে ইলেকট্রিক সার্কিটের মধ্যে বা কারেন্টের মধ্যে লাগিয়ে ওটাকে গরম করা হয়। তাহলে গরম হয় কেন? গরম হয় তার মূল কারণ হচ্ছে যখনই ওই সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য ওই সার্কিটটা কিন্তু উত্তপ্ত হয়। ঠিক আছে? তো এই যে উত্তপ্ত হয়, এই উত্তপ্ত হওয়াটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে, এই যে তাপটা উৎপন্ন, যে তাপটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে, এই জায়গা নিয়েই হচ্ছে আমাদের জুলের সূত্র। জুলের সূত্রটাকে আর একটা বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। আমরা যদি জুলের সূত্র বলে উল্লেখ করলাম, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে তাপ উৎপন্ন হচ্ছে কোনো একটা সার্কিটে, ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্ট তার মধ্যে, তার সংক্রান্ত সূত্র হচ্ছে জুলের সূত্র। সেখানে কি বলা হচ্ছে, এখানে আমরা জুলের সূত্রে উৎপন্ন তাপটাকে এইচ দিয়ে চিহ্নিত করলাম। এইচটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে। এক নম্বর বলছে এইচ ভ্যারিজাস আই স্কয়ার, অর্থাৎ কোন একটি বর্তনীতে কতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এইচ হচ্ছে উৎপন্ন তাপ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। দ্বিতীয়ত হচ্ছে এইচ ভ্যারিজাস আর। ঠিক আছে? অর্থাৎ কোন একটি বর্তনীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক। আর তৃতীয়ত হচ্ছে এইচ ভ্যারিজাস টি। তো দেখো তিনটে বিষয়ের উপর এইচটা নির্ভর করলো। একটা হচ্ছে এইচ ভ্যারিজাস আই স্কয়ার, দ্বিতীয়ত হচ্ছে এইচ ভ্যারিজাস আর, তৃতীয়ত হচ্ছে এইচ ভ্যারিজাস টি। এই তিনটে জিনিসের উপরেই কিন্তু এই এইচটা নির্ভর করে। এবার মনে রাখবে এটা, যখন আমরা এইচ ভ্যারিজাস আই স্কয়ার বলছি তাহলে সম্পর্কটা কার সঙ্গে বলছি? আই এর সঙ্গে, তড়িৎ প্রবাহের সঙ্গে। এটা বাদ দিয়ে বাকি যে দুটো আছে সেই দুটো থাকবে ধ্রুবক। অর্থাৎ এই সমীকরণে আর আর টি হবে ধ্রুবক। এই সমীকরণে আর এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে বাকি দুটো ধ্রুবক, তাহলে আই আর টি হবে ধ্রুবক। এখানে টি এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে আই আর আর হবে ধ্রুবক। ঠিক আছে? এইটাকে বলা হয় জুলের প্রথম সূত্র, এটাকে বলা হয় দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় তৃতীয় সূত্র। তাহলে প্রথম সূত্রের বিবৃতি বলার সময় কি বলবো? যে কোন একটি বর্তনীতে উৎপন্ন তাপ, এইচ তাপ, কোন একটি বর্তনীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। কোন একটি বর্তনীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক যখন পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় টি ধ্রুবক থাকে। প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্র, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকে। 3 নাম্বার বা তৃতীয় সূত্র এইচ ভ্যারিজাস টি, অর্থাৎ পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ এবং পরিবাহীর রোধ ধ্রুবক থাকে। ঠিক আছে? এই তিনটে হচ্ছে আমাদের মেন সূত্র। এই তিনটেকে যদি একসঙ্গে যৌগিক ভেদ করি কি পাবো? এইচ ভ্যারিজাস আই স্কয়ার আর টি। যৌগিক ভেদ করলাম, এখানে একটা ধ্রুবক পুট করা হয়, এইচ সমান 1/j, অ্যাকচুয়ালি আই স্কয়ার আর টি বাই জে। এই জেটা হচ্ছে একটা ধ্রুবক, এখানে 1/j পুট করা হয়, যেটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয়
জুল তুল্যাঙ্ক। এর মান কত? এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, অথবা 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি। আমি একটাই লিখলাম, এসআই পদ্ধতিতে লিখলাম 4.2 জুল পার ক্যালোরি অথবা 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি। তাহলে সূত্র কি পেলাম বলো? H ইকুয়াল টু I স্কয়ার RT বাই J। যদি J এর মানটা 4.2 পুট করি তাহলে কি আসবে? 1/4.2 ইন্টু I স্কয়ার RT বা I স্কয়ার RT বাই 4.2। যদি 1/4.2 করি তাহলে পাবো দেখো 0.24। তাহলে H ইকুয়াল টু 0.24 I স্কয়ার RT। এটা হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, নরমালি যখন আমাদের এখান থেকে অঙ্ক করতে হয়, অঙ্ক করার সময় আমাদের যদি আমরা অনেক সময় দেখবে এই 0.24 বা যে টার্মটা পুট করা দরকার হয় না, স্বাভাবিকভাবেই নরমালি H ইকুয়াল টু I স্কয়ার RT পুট করে অঙ্ক হয়ে যায়, যেটাকে আমরা নরমালি এক ধরে অঙ্কটা অনেক সময় চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি জুলের সূত্রের প্রতিষ্ঠা সূত্রের সাহায্যে। কিন্তু কথা হচ্ছে এই জুলের সূত্রটাকে আমরা আর এক রকম ভাবে প্রতিষ্ঠা করতে পারি। কি রকম ভাবে? আমরা দেখো দেখেছি যে বিভব কাকে বলে। বিভব কাকে বলে বলেছি আমরা, যে একক ধনাত্মক আধানকে আগের আলোচনায়, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোনো একটি একক ধনাত্মক আধানকে যখন অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসবো, যে কাজ করা হয় তাকে বলা হয় বিভব। তার মানে ভি ইকুয়াল টু কি বলেছিলাম বলো? ডাব্লিউ বাই কিউ বলেছিলাম না? ভোল্ট ইকুয়াল টু জুল পার কুলম। জুল পার কুলম মানে ভোল্ট। তাহলে বিভব বলেছিলাম কি? একক আধানকে আনতে যে কৃতকার্য সেটা হচ্ছে বিভব। তাহলে এখান থেকে ডাব্লিউ বের করো তো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু কি হয় গো? আই আর। আমি এখানে স্মল আই বলেছিলাম, চলো এখানেও স্মল আই বললাম। তাহলে ভি ইকুয়াল টু আই আর, আর কিউ ইকুয়াল টু কি দেখেছিলাম? আই টি। কেন? আই ইকুয়াল টু কিউ বাই টি দেখেছিলাম না? তাহলে কিউ ইকুয়াল টু আই টি। গুণ করো তো। যদি গুণ করি তাহলে দেখো পাবো আমরা কি? আই স্কয়ার আর টি। তাহলে কি পেলাম? ডাব্লিউ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। মনে রাখো ডাব্লিউ আর জে মানে ডাব্লিউ হচ্ছে কৃতকার্য আর উৎপন্ন তাপ হচ্ছে এইচ, এটা পরস্পরের সমানুপাতিক হয়। তুমি যতটা কাজ করবে সেই হিসেবে তাপ উৎপন্ন হয়। এখানে একটা ধ্রুবক পুট করা হয় কি? জে, জুল তুল্যাঙ্ক। এটা এখানে ধ্রুবক পুট করা হয়। তাহলে ডাব্লিউ এর জায়গায় দেখো আমি জে এইচ যদি পুট করি তাহলে কি পাবো? জে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে এইচ ইকুয়াল টু পেলাম দেখো আই স্কয়ার আর টি বাই জে। তার মানে 0.24 আই স্কয়ার। দেখো এখানে যে সূত্র পেয়েছি এখানেও সেই সূত্র পেয়েছি, দুটো দু রকম ভাবে প্রতিষ্ঠা করেছি। ওখানে প্রতিষ্ঠা করেছি আমরা নরমালি বিভবের যে সূত্র সেই সূত্র ধরে, আর এখানে আলোচনা করেছি আমরা যে ও জুলের যে সূত্র সেই সূত্র ধরে। জুলের যে তিনটে সূত্র সেই তিনটে সূত্র ধরে কিন্তু আমরা এখানটা জুলের সূত্রটা প্রতিষ্ঠা করেছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে মনে রেখে দাও। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা সমীকরণ কি পেলাম? আই স্কয়ার আর টি। ঠিক আছে, এইচ ইকুয়াল টু কি পেলাম? আই স্কয়ার আর টি বাই জে। ঠিক আছে, এখান থেকে আমরা চলে যাব ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কৃতকার্য। আচ্ছা, তোমরা প্রত্যেকেই ক্লাস 9 এ যখন পড়ে এসেছো তখন তোমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আলোচনা করেছো, তাই না? ক্লাস 9 এ আমরা কার্যক্ষমতা শক্তি আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা বস্তু যখন সরণ হয় তখন সরণ হওয়ার সময় বল আর সরণের গুণফলকে বলা হয় কৃতকার্য। কোন একটি বস্তু যখন বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, এই একটা বস্তুতে যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, এফ বল বস্তুটা এখানে সরে গেল, এখানে যদি এস পরিমাণ সরণ হয় তাহলে বল আর সরণের গুণফল হচ্ছে কৃতকার্য। ঠিক আছে, যখন কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করা হয় ক্ষমতা পাওয়া যায়। তাহলে পি ইকুয়াল টু কি? ক্ষমতা মানে কি? কৃতকার্য বাই সময়। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, আর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এই তিনটে আমরা পড়েছি। কেন এই জায়গাটা উল্লেখ করলাম? কারণ এই জায়গাটা উল্লেখ করব আমরা একটু অন্যরকম আলোচনা করবো এরপর। এই যে টপিকটা আলোচনা করলাম সেখান থেকে এখানে এই যে আমরা ডাব্লিউ আলোচনা করলাম, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এটা একটা কার্য। কার্য মানেই শক্তি, এটাকে বলা হয় তড়িৎ শক্তি। ঠিক আছে, কার্য করার হারকে
বললাম ক্ষমতা বলে কার্য যা জিনিস, শক্তিও তাই। কার্য করার সামর্থ্য শক্তি, সামর্থ্যকে তো অন্য কোনো টার্ম দিয়ে আলাদা করে ডিনোট করা হয় না, তাই নর্মালি শক্তি আর কার্যকে একই রকম ভাবে ধরা হয়। তাহলে যেহেতু আমরা বলেছিলাম কৃতকার্যের হারকে বলা হয় ক্ষমতা, তাহলে পি ইকুয়াল টু এখানে নিশ্চয়ই এই তড়িৎ শক্তি বাই সময়, তাহলে কি পাচ্ছি বলো তো, পি ইকুয়াল টু আই স্কয়ার আর, আচ্ছা এটাকে এরকম ভাবে লিখতে পারি আই আর ইন্টু আই, ভি ইকুয়াল টু কি হয় গো, আই আর, এটা দেখো ভি ইন্টু আই হলো। আর 3 নাম্বার আই ইকুয়াল টু কি হয়, ভি বাই আর, তাহলে কি পেলাম, ভি স্কয়ার বাই আর। এই পিটাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, তড়িৎ ক্ষমতা। এটা কি বললাম, তড়িৎ শক্তি, এটা কি বললাম, তড়িৎ ক্ষমতা। তাহলে দেখো তড়িৎ ক্ষমতার 3টে সূত্র পেয়েছি, আই স্কয়ার আর, একটা পেয়েছি ভিআই, একটা পেয়েছি ভি স্কয়ার বাই আর। যখন যেরকম তোমার অঙ্কে যেরকম দেওয়া থাকবে টার্মগুলো, সেই টার্ম অনুযায়ী কিন্তু এই 3টে সূত্র ব্যবহার করে আমাদেরকে অঙ্ক করতে হবে। এখান থেকে ধরে রাখতে পারো একটা অঙ্ক কনফার্ম, P ইকুয়াল টু আই স্কয়ার আর, P ইকুয়াল টু ভিআই, P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এই 3টে থেকে একটা অঙ্ক মোটামুটি ভাবে কনফার্ম। কি রকম অঙ্ক করতে পারে, কি রকম অঙ্ক করতে পারে, তোমাকে হয়তো বললো, দেখবে আমরা যে বাড়িতে যে বাল্ব ইউজ করি, নর্মালি যে বাল্ব ইউজ করি, সেই বাল্বগুলো তুমি নর্মালি যে 100 ওয়াটের মোটা বাল্ব বলতে পারো, বা সিএফএল বা এলইডি, যে কোনো ধরনের বাল্বে তুমি বলো না কেন, প্রত্যেকটা বাল্বের গায়েই দেখবে এরকম ভাবে লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট। তোমরা বাল্বের গায়ে খেয়াল করে দেখবে এরকম ভাবে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট বা 220 ভোল্ট 50 ওয়াট। এখনকার বর্তমান বাল্বগুলো দেখবে যেগুলো এলইডি হয় বা এলসিডি হয়, এলইডি বাল্ব যেগুলো হয় অ্যাকচুয়ালি, ওগুলো দেখবা 220 ভোল্ট 9 ওয়াট, 220 ভোল্ট 10 ওয়াট, 220 ভোল্ট 12 ওয়াট। আর এগুলো 100 ওয়াট বলতে আমি বলতে যেগুলো পুরনো যুগে যে বাল্ব ছিল, মোটা মোটা কাচের ফিলামেন্ট দেওয়া, যেগুলো ছিল টাংস্টেনের ফিলামেন্ট দেওয়া, সেই বাল্বগুলো দেখবে এরকম লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। কারো বাড়িতে যদি বাল্ব থাকে অবশ্যই তোমরা খেয়াল করে দেখবে যে এইরকম ভাবে বাল্বের গায়ে কিন্তু একটা মার্কিং করা থাকে, একটা জিনিস লেখা থাকে 220 ভোল্ট 100 ওয়াট। এইটার তাৎপর্য কি, কেন লেখা থাকে? এই লেখা থাকা এর মধ্যে কিন্তু অনেক জিনিস বুঝতে পারা যায়। এই জিনিসটা লেখা আছে মানে এই টার্মটা থেকে অনেক কিছু আমরা বাল্বটা সম্পর্কে জানতে পারবো। কি জানতে পারি? যে বাল্বটাকে যদি জ্বালাতে হয়, বাল্বটাকে যদি পূর্ণ উজ্জ্বল ভাবে জ্বালাতে হয়, মানে একদম ফুললি উজ্জ্বল ভাবে জ্বলবে, একদম ফুললি ফ্লুইডিস্ট হয়ে জ্বলবে, যদি এরকম ভাবে জ্বালাতে হয় তাহলে বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে। এক নাম্বার, যে বাল্বটাকে যদি পূর্ণ উজ্জ্বল ভাবে জ্বালাতে হয় তাহলে বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে, এক নাম্বার। 2 নাম্বার, ওয়াট। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে এই ক্ষমতার একক। ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। প্রথমে বলিনি তার কারণ এটা তোমরা ক্লাস 9 একবার পড়েছো, তাই বলিনি, আমি জানতাম যে এখানে একবার দরকার পড়বে, সেই জায়গায় তোমাদের উল্লেখ করবো। তাহলে ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। কি বললাম? যে যখন আমরা বাল্বটাকে পূর্ণ উজ্জ্বল ভাবে জ্বালাবো তখন আমাদেরকে বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে। 220 ভোল্ট বিভব প্রভেদে লাগালে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। ঠিক আছে? তাহলে বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে, তার জন্য বাল্বটার ক্ষমতা হবে 100 ওয়াট। ক্ষমতা হবে 100 ওয়াট। 100 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? ও প্রতি সেকেন্ডে 100 জুল, প্রতি সেকেন্ডে 100 জুল কি তড়িৎ শক্তি ব্যয় করবে। অর্থাৎ আমরা বাড়িতে, আমাদের যে বাড়িতে কারেন্ট লাগায়, বাড়িতে যখন তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ
এখন একটা বাল্ব তুমি মনে করো 220 ভোল্ট 10 ওয়াটের একটা বাল্ব লাগালে, তার মানে হচ্ছে এই বাল্বটা যদি আমি জ্বালাই তাহলে বাল্বটাকে পূর্ণ উজ্জ্বলভাবে জ্বালাতে গেলে আমাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে। এক নাম্বার গেল 220 ভোল্ট বিভব প্রভেদে লাগালে পার সেকেন্ড প্রত্যেক সেকেন্ডে ও 12 জুল বলো বা 10 জুল বলো বা 9 জুল বলো ওই পরিমাণ তড়িৎ শক্তি কিন্তু ও ব্যয় করবে। ঠিক আছে, এইটা হচ্ছে কোন একটা বাল্বের গায়ে এগুলো যে লেখা থাকে এই লেখা থাকা তাৎপর্য। এটাকে একটু উঁচু ক্লাসে ক্লাস 11 এ বা 12 এ যখন উঠবে বা তার উঁচু ক্লাসে যখন উঠবে তখন দেখবে এটাকে বলা হয় ওয়াট রেটিং বা ভোল্টেজ রেটিং। খুব ভালোভাবে আলোচনা করবে। ক্লাস 12 এর সিলেবাস আর মোটামুটি ভাবে ক্লাস 10 এর সিলেবাসটা এক, 9 আর 11 একই জিনিস মোটামুটি ভাবে, 10 আর 12 এক। ঠিক আছে, আহামরি কিছু কঠিন জিনিস ওখানেও থাকে না, শুধু এই জিনিসগুলো একটু ব্রিফলি থাকে আর একটু বড় করে থাকে, একটু বিস্তৃতভাবে থাকে। খুব কঠিন জিনিস, বিশাল কিছু কঠিন জিনিস কিন্তু ওখানেও থাকে না, এই জিনিসগুলোই ওখানে একটু বিস্তৃতভাবে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ শক্তি পড়লাম, তড়িৎ ক্ষমতা পড়লাম, তড়িৎ ক্ষমতা তিনটে সূত্র পড়লাম, P = I স্কয়ার আর, P = VI, P = V স্কয়ার বাই R। কোন একটা বাল্বের গায়ে এই যে ওয়াট রেটিং বা ভোল্টেজ রেটিং দেওয়া থাকে, সেটা বলে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট মানে হচ্ছে বাল্বটাকে 220 ভোল্ট বিভব প্রভেদে লাগাতে হবে, 220 ভোল্ট বিভব প্রভেদে লাগালে বাল্বটা পার সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা থেকে শুধুমাত্র এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে আরো অনেক জিনিস আমি পেতে পারি। কি কি পেতে পারি দেখো, দেখা যাক কি কি পেতে পারি। আচ্ছা, এই যে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বটা বলে দিয়েছে কোনটা কি, ভি হচ্ছে 220 ভোল্ট, তাই তো 220 ভোল্ট বিভব প্রভেদ ভোল্টেজ, ভি কিসে দেখো ভোল্টেজ বিভব প্রভেদে। আর কি বলে দিয়েছে, পি বলে দিয়েছে কত 100 ওয়াট। এবার দেখো পি এর যে তিনটে সূত্র আছে, কি আছে, P = I স্কয়ার আর, P = V স্কয়ার বাই R, P = VI, তাই না? তাহলে এখানে দেখো P = VI ফর্মুলায় আমি বাল্বটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে বের করতে পারবো। 100 = 220 * I, অতএব I = 100 বাই 220, তার মানে 10/22 অ্যাম্পিয়ার। বাল্বটার মধ্যে কত তড়িৎ প্রবাহিত হবে তুমি বের করতে পারবে। তুমি এবার নিজের বাড়িতে যে বাল্বগুলো লাগানো থাকে সেগুলো থেকেও বের করতে পারবে। বাল্বটার যে ফিলামেন্ট লাগানো আছে সেই ফিলামেন্টের বা এলইডিতে যে ডায়োড লাগানো আছে সেই ডায়োডের বা কত অ্যাকচুয়ালি কত তার রোধ কত, বাল্বটার রোধ কত, ফিলামেন্ট না হলেও যে কোনো জিনিসের রোধ থাকবে। আগের দিনই বলেছিলাম যা তড়িৎকে বাধা দেয় তাই রোধ, সেটা ফিলামেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। বাল্বটার রোধ কত বের করতে পারবো। দেখো P = ফর্মুলা কি পেয়েছি গো, V স্কয়ার বাই R, তাহলে R = কি পেয়েছি, V স্কয়ার বাই P, তাহলে V এর মান কত 220 তার হোল স্কয়ার বাই P এর মান কত 100। তাহলে দেখো এটা 220 484, তারপর দুটো শূন্য বাই 100, দুটো শূন্য কেটে গেল, পুরো থাকলো কি 484 ওহম। তার মানে বাল্বটার যে রোধ আছে সেই রোধের মান হচ্ছে 484 ওহম। ঠিক আছে, এখান থেকে আরো ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে। যেমন তোমাকে বললো মনে করো যে একটা 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব আছে, আর একটা বললো যে একটা 220 ভোল্ট 50 ওয়াট বাল্ব আছে। তোমাকে বললো যে দুটো বাল্ব আছে, একটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট আর একটা 220 ভোল্ট 50 ওয়াট। সাপোজ এই দুটো বাল্ব দেওয়া আছে, দিয়ে বললো যে কোন বাল্বটার ফিলামেন্ট মোটা। কোন বাল্বের ফিলামেন্টটা মোটা কি করে বের করব, মোটা বা পাতলা এটা ডিপেন্ড করে কার উপর, মোটা হওয়া বা পাতলা হওয়া ডিপেন্ড করে তার এরিয়ার উপর। যার এরিয়া যত বেশি সে তত মোটা, যার এরিয়া এ যত বেশি সে তত মোটা। এবার দেখো আমরা এই দুটোটি প্রথমে রোধ বের করে নাও। R1 = কি হবে বলো, 220 তার হোল স্কয়ার বাই 100, ওই ফর্মুলা অনুযায়ী R = V স্কয়ার বাই P। তাহলে দেখো এখানটায় পেলাম এখনই 484 ওহম। আর R2 = কি হবে, 220 তার হোল স্কয়ার বাই 50, কত হবে, উপরে দেখো 484 দুটো শূন্য নিচে 50, কাটাকাটি হয়ে গেল।
কত হবে 5 9 45 45 34 34 5 6 30 30 40 5 একটা 40 কত হলো 968 ওহম। এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যেত 968 ওহম। তাহলে একটা বাল্বের রোধ পেয়েছি 484 ওহম আর একটা বাল্বের রোধ পেয়েছি 968 ওহম। আমরা কি জানি আর ইকুয়াল টু সূত্র কি হয় গো, আগের দিনই দেখেছিলাম রো এল বাই এ বা এস এল বাই এ। তাহলে আর এর সঙ্গে এ ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আর যত কম তার এ তত বেশি। আর আর এ ব্যস্তানুপাতিক, তাহলে আর যার কম এ তার বেশি। তাহলে এই দুটোর মধ্যে আর এইটার কম, তাহলে এইটার এ বেশি, অর্থাৎ 220 ভোল্ট 100 ওয়াট বাল্বটির আর কম হওয়ায় বাল্বটির ফিলামেন্ট মোটা, কারণ আর ভ্যারিজাস 1/a। ঠিক আছে, এরকম কিন্তু ডিফারেন্ট অঙ্ক পড়তে পারে তোমাদের বইয়ে, অনুশীলনীতে হোক বা টেস্ট পেপারে হোক বা কোশ্চেন ব্যাংকে হোক, এরকম অজস্র কোশ্চেন পাবে। তোমরা কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা ফোন যেমন করে খুশি তোমরা আমাকে জানাবে, আমি আমার সাধ্য মতো সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলে আসবো এরপর পরবর্তী টপিক। পরবর্তী টপিক যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাদের যে গৃহ বর্তনী আছে, আমাদের বাড়ির যে সার্কিট আছে, আমাদের বাড়ির যে কানেকশন আছে, সেই বাড়ির কানেকশন আমি অতটা বলবো না, পড়াবো না, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই বাড়ির কানেকশন খুব একটা ইম্পর্টেন্ট নয়। কয়েকটা যে মেন টপিক সেই জায়গাগুলো একটু আলোচনা করে রাখি। প্রথমত হচ্ছে আমাদের বাড়ির যে কানেকশন, সেই কানেকশনটা তোমরা একটু ভেবে বলো তো, শ্রেণী হয় না সমান্তরাল হয়? বাড়ির যে কানেকশন হয় সেটা শ্রেণী হয় না সমান্তরাল হয়? প্রত্যেকেরই মনে হবে যে আমাদের বাড়ির কানেকশন প্রত্যেকটা শ্রেণী হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যে টোটাল কানেকশন সেটা সমান্তরাল হয়। কেন হয়? কেন হয় মনে করো, এটা আমার বাড়ির মেন, এটা আমার ঘর, এটা আমার পড়ার ঘর, এটা আমাদের বাথরুম, ঠিক আছে, এটা মনে করো বাড়িতে অন্য কারো ঘর, মা বাবার ঘর, যাই হোক সামথিং। এবার যখন এখান থেকে মেইন থেকে কারেন্টটা আসবে, তখন আমার পরের ঘরে যে পরিমাণ কারেন্ট দরকার, আমার ঘরে যে পরিমাণ কারেন্ট দরকার, বাথরুমে সেই পরিমাণ কারেন্ট দরকার নাই হতে পারে, তাই না? বা আমি এই ঘরে আয়রন করি, বা আমার ঘরে শোবার ঘরে আমি আয়রন করি, তাহলে আমার এই পড়ার ঘরে তো আয়রনের কানেকশন নাও দরকার পড়তে পারে। তাহলে আমার এখানে যে পরিমাণ কারেন্টের দরকার, এখানে তার চেয়ে কম বা তার চেয়ে বেশি, যাই হোক কম হোক বা বেশি হোক, কিছু পরিমাণ কারেন্টের দরকার। মোট কথা একই কারেন্ট সব জায়গায় দরকার হচ্ছে না। কিন্তু যদি এটা প্রত্যেকটা শ্রেণীতে লাগানো থাকতো, আমরা কি জানি যে শ্রেণীর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। যদি প্রত্যেকটা শ্রেণীতে লাগানো থাকতো, তাহলে এই ঘরে যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতো, এখানেও 20 অ্যাম্পিয়ার, এখানেও দেখো 20 অ্যাম্পিয়ার, এখানেও দেখো 20 অ্যাম্পিয়ার, প্রত্যেকটার মধ্যে একই কারেন্ট ঢুকতো। অর্থাৎ এই ঘরের যেখানে আমার বেশি কারেন্ট দরকার সেই জায়গাটার ইনস্ট্রুমেন্টগুলো ঠিক থাকলেও যেখানে কিন্তু কম কারেন্ট দরকার সেখানকার ইনস্ট্রুমেন্টগুলো পুড়ে যেত। তাই সমান্তরালে লাগানো হয়, যাতে এক একটা বাড়িতে এক একটা ঘরে এক এক রকম তড়িৎ, যে ঘরে যেরকম এসেন্সিয়ালিটি সেই ঘরে সেই রকম পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের বাড়ির কানেকশনের কথা বললাম, কিন্তু বাড়ির যে মেন সেই বাড়ির মেনই কিন্তু, মেন বলতে যেখানটায় বাড়িতে মেন কারেন্ট ঢোকে, সেই মেন কিন্তু সবসময় লাগানো থাকে শ্রেণীতে। কারণ বাইরের কানেকশন থেকে বাড়ির যখন মেনে কারেন্টে ঢুকবে, সেই কারেন্টটা কিন্তু শ্রেণীতে ঢোকে। শ্রেণীতে ঢোকার পর বাড়িতে মেনলি প্রত্যেকটা ঘরের মধ্যে সমান্তরালে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আমাদের বাড়ির যে কানেকশন, তোমরা যদি কোনোদিন ওয়্যারিং করা খেয়াল করে দেখবে, ওখানে 3টে তার প্রবেশ করে।
তিনটে তারের মধ্যে একটাকে বলা হয় নিউট্রাল, একটাকে বলা হয় নিউট্রাল, একটাকে বলা হয় লাইভ তার, একটাকে বলা হয় আর্থিং তার। ঠিক আছে, এর মধ্যে তিনটের তিন রকমের কালার থাকে, তিনটের তিন রকমের রং থাকে। নিউট্রাল তারের যে রং থাকে সেই নিউট্রাল তারের রং দেখবে নরমালি থাকে বাদামি, বুঝলো? লাইভ যে তার থাকে সেই লাইভ তারের রং থাকে নরমালি, লাইভ তারের রং থাকে নরমালি সবুজ বা হলুদ। ঠিক আছে, আর উল্টো বলতে পারলাম, মনে হচ্ছে উল্টো বললাম, লাইভ তারের রং থাকে হালকা নীল, আর আর্ট তারের রং থাকে সবুজ বা হলুদ। ঠিক আছে, এক একটা তারের এক এক রকম রং থাকে, নিউট্রাল তার, লাইভ তার, আর্ট তার। আর্ট বলতে আমরা যেটা ভূসংযোগ আর্থিং করা থাকে না বাড়িতে, সে আর্থিং তার। তিনটে কালার লাগানো থাকে। এবার এইগুলো না, যে কালারের কথা বললাম, এই কালারগুলো এক একটা বইয়ে এক এক রকম দেওয়া থাকতে পারে। এটা কিন্তু এরকমই নয়, মোটামুটি একটা আইডিয়া যে এই কালার থাকে। অনেক তারে দেখবে হয়তো বাড়িতে দেখবে এরকম কালার থাকেই না, হয়তো লাল থাকে, একটা কালো থাকে, একটা হলুদ থাকে, ওটা কোনো ফ্যাক্টর নয়। নর্মালি আমাদের তিন রকম তার থাকে। এই তারের কালারগুলো কিন্তু একদম ফিক্স নয় যে এই কালারটাই থাকবে, মোটামুটি ভাবে একটা ইন্টারন্যাশনাল নিয়ম এই কালারগুলো রাখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির যে তড়িৎ সংযোগ করা হয়, সেই বাড়ির তড়িৎ সংযোগের ক্ষেত্রে কোন কালার কোথায় লাগানো হয় সেইগুলো। ঠিক আছে, এরপর আমরা পরের টপিক আলোচনা করব। পরের টপিক আলোচনা করব বলতে নর্মালি আলোচনা করব চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র আলোচনা করতে গেলে আমাদের যে জায়গায় আলোচনা করতে হবে সেটা হচ্ছে চৌম্বক, একটা গল্প দিয়ে শুরু করতে হবে। এই চৌম্বক ক্ষেত্রের আলোচনাটা প্রথম করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ওরস্টেড। ওরস্টেড বলে একজন বিজ্ঞানী প্রথম এই চৌম্বক ক্ষেত্রের আলোচনা করেছিলেন। কি করে করেছিলেন? তিনি একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহিত করছিলেন, আর তারের কাছে একটা চুম্বক রেখে দিয়েছিলেন। তারের কাছে একটা চুম্বক রেখে দিয়েছিলেন, যে চুম্বকের দুটো মেরু থাকে আমরা জানি, একটা এন একটা এস। তারে তড়িৎ প্রবাহিত হচ্ছিল আর পাশে একটা চুম্বক নরমালি রাখা ছিল। তিনি কিন্তু রাখবেন বলে রাখেননি, অ্যাকচুয়ালি ওরস্টেডের কিন্তু চৌম্বক ক্ষেত্রটা বাই চান্স তৈরি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো যখন তিনি তড়িৎ প্রবাহিত করছিলেন তবে দেখলেন তড়িৎ প্রবাহিত হচ্ছে, উপরের চুম্বকটা নড়ছে, তড়িৎ প্রবাহিত হলে উপরের চুম্বকটা নড়ছে, এবং এটা তিনি ফলো করার পর এই তারের কারেন্টটা অফ করে দিলেন। দেখলেন যখনই তারের কারেন্টটা অফ করলেন সঙ্গে সঙ্গে চুম্বক ক্ষেত্র কিন্তু, মানে চুম্বকটার যে ডিফ্লেকশন, নড়া কিন্তু বন্ধ হয়ে গেল। আবার তিনি তড়িৎ প্রবাহিত করলেন, দেখলেন চুম্বকটা কিন্তু নড়ছে। তখন তিনি সিদ্ধান্ত এলেন যে এখানে যে চুম্বকটা, তার ডিফ্লেকশন বা চুম্বকটা নড়াচড়া হচ্ছে, তখনই যখন এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের তড়িৎ প্রবাহ বন্ধ হলেই কিন্তু চুম্বকটার নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই চুম্বকটাকে নাড়াচাড়া করানোর জন্য তারের তড়িৎ প্রবাহই দায়ী। কিন্তু কিন্তু কি এমন ঘটনা ঘটছে যার জন্য চুম্বকটা তার বিক্ষিপ্ত হচ্ছে, চুম্বকটা নড়ছে? তখন তিনি বললেন যে একটা চুম্বককে নড়ানোর মতো ক্ষমতা কার আছে? একটা চুম্বককে নড়ানোর মতো ক্ষমতা অপর একটা চুম্বকের আছে। আমরা বাইরে থেকে অবশ্যই বল প্রয়োগ না করলে, আমি নড়িয়ে দিলাম, চলো এটা নড়লো স্যার, এটা ফ্যাক্টর না। আমি বলছি চুম্বকটাকে নড়ানোর মতো ক্ষমতা কার আছে? অপর একটা চুম্বকের আছে, অথবা চুম্বকের থাকা মানে চৌম্বক ক্ষেত্রের আছে। চুম্বক অ্যাকচুয়ালি একটা চুম্বক আকর্ষণ করে বা বিকর্ষণ করে, যেমন করে তড়িৎ ক্ষেত্র বললাম, একই রকমভাবে চুম্বকও আকর্ষণ বিকর্ষণ করে, তার চৌম্বক ক্ষেত্রে থাকতে হবে। তো এখানে চুম্বকটা নড়াচড়া করবে, কেন করবে? একটা চৌম্বক ক্ষেত্র থাকতে হবে। তবে এখানে তো অন্য কোনো চুম্বকের কোনো অস্তিত্ব নেই, তাহলে চুম্বক ক্ষেত্রটা এলো করতে। তখন বলছে এই চুম্বক ক্ষেত্র যেটা অস্তিত্ব, ইট ইজ ডিউ টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। তার মানে এই তারের যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কিন্তু এই চুম্বকটা বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য দায়ী কে? এই তারের তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটাই এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করছে। কিন্তু ওরস্টেড চুম্বকটা কোন দিকে নড়বে এটা কিন্তু তিনি ঠিক করতে পারলেন না, শুধুমাত্র বললেন একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে।
চুম্বকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা ঠিক করলেন কে, তারপরে সেটাকে নিয়ে কাজ করলেন আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সূত্র আবিষ্কার করলেন, সূত্রটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সাঁতার নিয়ম বা সন্তরণ নিয়ম। সেই সূত্রে কি বলা হচ্ছে, যে বলছে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সাপোজ এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বলছে যদি এই দিকে তড়িৎ প্রবাহিত হয়, যদি এই দিকে মুখ করে একজন ব্যক্তি সাঁতার কাটে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে একজন ব্যক্তি মুখ দিয়ে সাঁতার কাটছে। এখানে অনেকে কোশ্চেন করতে পারে, স্যার সে যদি সেই উল্টো সাঁতার কাটে, এগুলো এটা সেরকম কোনো মানে নর্মাল যেরকম সাঁতার কাটে সে সেই দিকে মুখ করে সাঁতার কাটছে। ভেবে দেখো, ও যদি এই দিকে মুখ করে সাঁতার কাটে, ডান হাত থাকবে এই দিকে, বাঁ হাত থাকবে এই দিকে, তার মানে মানুষটা যদি এই দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে সেই মানুষটার বাঁ হাত থাকবে এই দিকে আর ডান হাত থাকবে এইদিকে, বাঁ হাত থাকবে এইদিকে, ডান হাত থাকবে এইদিকে। বলছে যেদিকে মানুষটার বাঁ হাত থাকবে, ওই ব্যক্তি বা মানুষটার বাঁ হাত যেদিকে থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেই বাঁ হাতের দিকে সরে যাবে। তার মানে কি, যদি এই দিকে মুখ করে সাঁতার কাটে, বাঁ হাত এই দিকে আছে, এটা চুম্বকটা রাখা আছে, সাপোজ এই চুম্বকের এটা এন, এটা হচ্ছে এস, চুম্বকটা এরকম করে রাখা আছে, বাঁ হাত এই দিকে আছে, বলছে চুম্বকটার উত্তর মেরু বাঁ হাতের দিকে সরে আসবে। ঠিক, যদি তড়িৎ প্রবাহ এই দিকে হতো, তাহলে এই দিকে মুখ করে সাঁতার কাটতো, চুম্বকটা সাপোজ এরকম করেই রাখা আছে, এটা এন, এই দিকটা এস, তাহলে ব্যক্তিটা এইদিকে মুখ করে সাঁতার কাটছে, তার বাঁ হাত কোন দিকে আছে, এই দিকে, তাহলে এরকম মুখ করে সাঁতারলে ওর এন মেরুটা এই দিকে সরে আসবে। ক্লিয়ার জায়গাটা? তার মানে ও যখনই তড়িৎ প্রবাহের তারের অভিমুখ বরাবর মুখ দিয়ে সাঁতার কাটবে, তার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে সরে যাবে। ঘুরিয়ে বলতে পারো এস মেরুটা বা তোমার উত্তর দক্ষিণটা ডান দিকে দিকে চলে আসবে, কোনো একই ব্যাপার। আমি এটা সূত্রতে বলা হয় কি, যে কোনো একজন ব্যক্তি যখন তড়িৎ প্রবাহের অভিমুখে মুখ দিয়ে সাঁতার কাটবে, ওই দিকে মুখ দিয়ে সাঁতার কাটবে, তার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিক বরাবর বিক্ষিপ্ত হবে। এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা সাঁতার নিয়ম। ঠিক আছে, এইটা গেল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবার ভাবো তো, এবার তুমি কোশ্চেন করতে পারো, স্যার সবই তো ঠিক আছে, তড়িৎ প্রবাহ আছে, চৌম্বক ক্ষেত্র আপনি বললেন ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্র কি এমন ঘটনা ঘটালো ওর মধ্যে যে চুম্বকটা নড়ে গেল? তাই তো, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, আপনি বললেন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, মেনে নিলাম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, কিন্তু চৌম্বক ক্ষেত্র কি এমন ঘটনা ঘটালো যে চুম্বকটা নড়তে শুরু করলো? তখন বলছে যখনই তারে তড়িৎ প্রবাহ থাকবে আর চৌম্বক ক্ষেত্র থাকবে, সঙ্গে সঙ্গে ওই চৌম্বক ক্ষেত্রের দরুন একটা বলের সৃষ্টি হবে। সেই বলের অভিমুখ আবার কোন দিকে হবে, সেই বলটা কি হবে, কি হবে সেটা আলোচনা এখন করবো না, সেটা আমরা ক্লাস 12 গিয়ে আলোচনা করবো। আপাতত বলবো সেই বলের অভিমুখ কোন দিকে হবে। সেই বলের অভিমুখ কোন দিকে হবে সেটা বলার জন্য আবার আরেকজন বিজ্ঞানী কাজ করলেন, তার নাম হচ্ছে ফ্লেমিং। তিনি একটি সূত্র আবিষ্কার করলেন, যেটা হচ্ছে বাম হস্ত নিয়ম। কি বললেন? বাম হাতের তিনটে আঙুল, কি কি? তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ। আমরা বাম হাতের 5টা আঙুলের নাম জানি, কি? বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই তিনটেকে পরস্পরের সমকোণে রাখবো। খেয়াল করো, এই তিনটে কিন্তু পরস্পরের সমকোণে আছে, অর্থাৎ এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক, এই তিনটে যদি পরস্পরের সমকোণে থাকে, তাহলে যদি 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 আমি এটাকে আঁকছি, দেখো এটাকে আমি তর্জনী আঁকলাম, এইটাকে আমি মধ্যমা আঁকলাম, আর এইটাকে এই দিক বরাবর আঁকছি, এটা বৃদ্ধাঙ্গুলি। ঠিক আছে, এটা বৃদ্ধাঙ্গুলি বা যেটা আমরা বুড়ো আঙুল বলি, এটা হচ্ছে মধ্যমা, আর এটা হচ্ছে তর্জনী। ঠিক আছে, তিনটেকে যদি আঙুল রাখি, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে তাহলে বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল, ওই যে বলের কথা বলছিলাম, সেই বলের অভিমুখ নির্দেশ করবে।
ঠিক আছে, সূত্রটা একবার বলা হোক। বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পর সমকোণে রাখলে তর্জনী, তোমরা করার সময় মনে রাখার সময় সূত্রটা মুখস্থ করার সময় আঙুলের উপর লিখে নেবে কোনটাকে কি ডিরেক্ট করছো। তর্জনীর উপর লিখে দেবে চৌম্বক ক্ষেত্র, এটা লিখে দেবে তড়িৎ প্রবাহ, এটাকে লিখে দেবে বুড়ো আঙুলটা বল। ঠিক আছে, সূত্র বলার সময় কি বলবো, বাম হস্তের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পর সমকোণে রাখলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ সেই দিকে হবে যেদিকে বলের অভিমুখ হবে। বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতির অভিমুখ বা বলের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। দুটো খুব ইম্পর্টেন্ট সূত্র পড়লাম। ঠিক আছে, এই হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের যে গল্পটা দিয়ে শুরু করবো বলেছিলাম সেই গল্প। এরপর আমাদের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে আরেকটু আলোচনা বিস্তারিত করতে হবে, কিন্তু সেটা আজকে নয়, সেটা পরবর্তী ভিডিওতে। তোমরা এটুকু অবশ্যই নিজের মতো করে এটাকে কমপ্লিট করে রাখবে, বই থেকে অবশ্যই বাকি টপিকটুকু পড়ে নেবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকো ভিডিও। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশ, আশা করছি পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই পড়াশোনা করো, বাড়িতে থাকো, পরিস্থিতি খুব খারাপ, একদম বাইরে বেরোবে না, যতটা সম্ভব বাড়ির মধ্যে থেকে নিজে স্টাডি করো, নিজেকে আপডেট করে রাখো। ঠিক আছে, ভিডিওগুলো ফলো করো, কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে বা ফোনে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।